ইব্রাহিম রাইসিকে নিয়ে এক ধরনের যথেষ্ট দোদুল্যমনতা যেটাকে আমরা বলি যে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের মধ্যে ছিল। এখানে মনে রাখতে হবে ইরান একটা, এখানে আমরা বলছি ইব্রাহিম রাইসির কথা। এখন ইব্রাহিম রাইসিকে নিয়ে যে কারণে যেটা শুরু হয়েছিল যে সৌদি ইসরায়েল নর্মালাইজেশন, সৌদি ইরান নর্মালাইজেশন শুরু হয়েছিল, সেই ক্ষেত্রেও তার ভূমিকাটা প্রত্যক্ষ ছিল না। অনেকে মনে করেন যে ইব্রাহিম রাইসির হাতে হয়তো ফরেন পলিসির একটা বড় হাতিয়ার ছিল, কিন্তু আলটিমেটলি ইরানের ফরেন পলিসি দুটা এন্টিটি ডিটারমাইন করে। একটা হলো সুপ্রিম নেতা লিডার আয়াতুল্লাহ খোমেনি এবং সেই সাথে হলো ইরানিয়ান রেভলিউশন গার্ড কোর। সুতরাং সেই জায়গাতেই ইব্রাহিম রাইসির যতটা না ইম্পর্টেন্স, তার ইম্পর্টেন্সটা ছিল ডোমেস্টিক পলিটিক্সে এবং ইরানকে তার বহির্বিশ্বে তুলে ধরা, যেই জায়গাতে যে দুটো দিকেই তিনি খুব বেশি ভালো করেনি। অনেকেই বলছেন, আমি ওয়েস্টার্ন মিডিয়াগুলিকে দেখছিলাম, সো ওয়েস্টার্ন মিডিয়াগুলির মেইন প্রবলেমটা হচ্ছে যে ইব্রাহিম রাইসিকে কতটুকু ডিমোনাইজ করা যায়। এখন ওই ডিমোনাইজ করতে গেলে বিভিন্ন রকমের, তাকে বুচার অফ তেহরান বলছে 1988-এ, সে যে ধরনের মানে ওই রিলিজিয়াস কোর্টের মাধ্যমে যে ডিসেন্টগুলিকে নিবৃত্ত করেছিলেন, 5,000-এর মতো মানুষকে হত্যার ক্ষেত্রে তার উপরে একটা বড় অ্যালিগেশন আছে। ইন্টারেস্টিং পার্ট হলো, এখানেও আপনাকে দেখতে হবে যে ইব্রাহিম রাইসির উপরে কিন্তু স্যাংশন আরোপ করা হয়েছিল, রাইট? ফলে তার সাথে কিন্তু যে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্য যে নেতৃত্ব আছে তাদের একটা বড় রকমের দ্বিধাদ্বন্দ্বটা আরও স্পষ্ট হয়। এখন তাহলে ওনার মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে যে জিনিসটা দাঁড়াচ্ছে, যে যেটা মাইনুল ভাই বললেন, যে ইরানের ফরেন পলিসিতে কোনো পরিবর্তন আসবে না। এই কারণে আসবে না যে ইরানিয়ান রেভলিউশন গার্ড এবং আয়াতুল্লাহ খোমেনি এই দুইজনের কাছে পাওয়ার। সুপ্রিম কাউন্সিল যেটা করে, যে সুপ্রিম কাউন্সিলের ক্ষেত্রে বা যেটাকে গার্ডিয়ান কাউন্সিল বলে, এই গার্ডিয়ান কাউন্সিল যে কাজটা করে সেটা হলো যে তারা সিলেক্ট করে ভাইস প্রেসিডেন্ট, এবং ভাইস প্রেসিডেন্ট সিলেক্টটা করে যেন পরবর্তী যিনি আসবেন, যে কারণে আপনার মোহাম্মদ মোখবার আসলেন। মোহাম্মদ মোখবারের উপরে আরেকটা প্রবলেম হচ্ছে মধ্যপ্রাচ্যের, সেটা হলো যে 2010-এ ইউরোপিয়ান ইউনিয়নের স্যাংশন ছিল, 2 বছর পরে তার উপরে স্যাংশনটা তুলে নেওয়া হয়, কিন্তু আবার 2021-এ এসে ইউএস কিন্তু তাকে আবার স্যাংশন দেয়। এখন মুশকিলটা হচ্ছে যে যিনি এখন ইন্টারিম প্রেসিডেন্ট হলেন, তিনি কিন্তু অলরেডি স্যাংশনের মধ্যে আছেন, ফলে তার সাথে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। তাহলে মধ্যপ্রাচ্য এখানে কি করবে? দুটা কাজ করবে। একটা হলো মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজি এই মুহূর্তে ওয়েট অ্যান্ড সি, যে এই ইয়েটা কি আসে, আপনার রেজাল্টটা কি আসে। আর দ্বিতীয় যেটা, যে মধ্যপ্রাচ্যের মধ্যে এক ধরনের শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। অনেকে বলছেন, মানে পাশ্চাত্য মিডিয়াতে আমরা যেটা দেখছি, যে অ্যাজ ইফ ইরান ভাগ হয়ে যাচ্ছে ইব্রাহিম রাইসির বিষয়ে, মানে ভাগ হয়ে যাচ্ছে, মানে অনেকেই প্রোটেস্ট করবে। এইটা অনেক ক্ষেত্রে যে এক্সটার্নাল সোর্সে যে কোনো ধরনের মুভমেন্টকে আপনি উস্কিয়ে দিতেই পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাসেম সোলেমানি, পরবর্তীতে দামাস্কাস, পরবর্তীতে প্যালেস্টাইন, পরবর্তীতে সিরিয়া, প্রত্যেকটা বিষয়কে কিন্তু, যেটা ওয়েস্ট বলে যে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, দেখা যাচ্ছে যে তারা সব একসাথে হয়ে যাচ্ছেন। কারণ এখানে সিরিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো হওয়ার কারণ কি? প্যান ইসলামিক ন্যাশনালিজম, তার মানে একটা বড় ন্যাশনালিজম এখন তাদেরকে আবার ফিরিয়ে আনছে। এখন এই প্যান ইসলামিক ন্যাশনালিজমটার যে স্বরূপটা হবে, আমার মনে হয় নিশ্চিতভাবে মিডল ইস্ট এটা থেকে যথেষ্ট শঙ্কা বোধ করবে এবং সেই সাথে ইসরায়েলও শঙ্কা বোধ করবে।